Hello students, welcome to SB Math Stat Physics class. আজকে আমরা মেকানিক্সের আরেকটা চ্যাপ্টার শুরু করব, সেটা হলো এলিমেন্টারি নলেজ অন মোশন অফ আ পার্টিকেল ইন 3 ডাইমেনশন। মনে রাখবে যে মোশন ইন 3D বলছি বটে, কিন্তু এটা দেখবে যে ইউজুয়ালি আমাদের 2D নিয়েই আমাদের আলোচনাটা আমরা সীমাবদ্ধ রাখি। তবে কিছু কিছু ক্ষেত্রে 3Dর মোশনটাকে আমরা ডিল করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এটাকে আমরা কিভাবে ডিল করতে পারি। মনে রাখবে শুধুমাত্র এলিমেন্টারি আইডিয়া, এর বেশি নেই। এই দেখো মন দিয়ে ভালো করে, এই যে এটা দেখো ভালো করে, এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা কার্ভ, দেখতে পাচ্ছ? এটা একটা কার্ভ। এই কার্ভটাকে কি তুমি একটা প্লেনে লাই করাতে পারবে? পারবে না। দেখতে পাচ্ছ এটা একটা প্লেনে লাই করবে না। তো এটাকে বলা হয় এ কার্ভ ইন 3 ডাইমেনশন। এখন প্রশ্ন হচ্ছে এই কার্ভের ইকুয়েশন লেখার কি কোনো উপায় আছে? তো আনসার হচ্ছে আছে, সেটা একটু জেনে নাও। তো ধরো যে কোনো একটা পয়েন্টকে অরিজিন ধরলে বা ফিক্সড পয়েন্ট ধরলে, ওই পয়েন্টের রেসপেক্টে এর যে কোনো একটা পয়েন্ট ধরলাম, ক্যাপিটাল পি নিলাম এই কার্ভের উপর। এই ক্যাপিটাল পি হচ্ছে এই কার্ভের উপরে যে কোনো একটা পয়েন্ট, আর ও হলো একটা ফিক্সড পয়েন্ট আমরা আমাদের পছন্দের নিয়েছি। বুঝতে পেরেছো? এই ও পয়েন্টটা যে প্লেন অফ দ্য বোর্ডে থাকবে তার কোনো মানে নেই, যে কোনো একটা জায়গায় নিয়ে নিলাম ফিক্সড। তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম আর ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। এখন এটা কার্ভ হওয়ার কারণেই দেখতে পাওয়া যাবে যে আর ভেক্টরটা হলো একটা ফাংশন অফ আ স্কেলার, যে স্কেলারটাকে এখানে টি দিয়ে ডিনোট করেছি। তাহলে এই কার্ভের ইকুয়েশন কেমন হবে না? আর ভেক্টর ইজ আ ফাংশন অফ আ সিঙ্গল স্কেলার টি হবে। এটাই হলো একটা কার্ভের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক। তাহলে আর ভেক্টরটা কি? ইজ আ ভেক্টর ফাংশন অফ আ স্কেলার টি। মানে টি চেঞ্জ হচ্ছে, আর ভেক্টর চেঞ্জ হচ্ছে। যেমন ফর ডিফারেন্ট পয়েন্টস অন দ্য কার্ভ আর ভেক্টর চেঞ্জ হতে থাকবে। তাহলে এক একটা পয়েন্টের জন্য মানে একটা স্কেলার টি খুঁজে পাওয়া যাবে, যাতে এই পয়েন্টের পজিশন ভেক্টর কেউ দেবে, সেই টি এর আরেকটা ভ্যালুর জন্য পাশের একটা পয়েন্টকে দেবে। এরকমভাবে তুমি এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টের পজিশন ভেক্টর ইন টার্মস অফ টি পেয়ে যাবে। বুঝতে পেরেছ? মনে রাখবে যে টি লিখেছি বটে, মানে টিটা যেমন টাইমকে ইন্ডিকেট করতে পারে, আবার অন্য কোনো কিছুকেও ইন্ডিকেট করতে পারে ইন ফিজিক্স বা ফিজিক্যালি। বুঝতে পেরেছ? এখন পুরো আমরা অঙ্ক নিয়ে কথা বলছি। টিটা হলো জাস্ট একটা স্কেলার ভেরিয়েবল। মানে টিকে আমরা কি বলতে পারি? হোয়াট ইজ টি? টি হলো একটা স্কেলার ভেরিয়েবল, মানে এক কথায় বললে রিয়েল ভেরিয়েবল। এবার এই যে ও পয়েন্টটা নিয়েছিলাম, ও পয়েন্টকে অরিজিন করে আমরা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিয়ে যেতে পারি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে, ওয়াই অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে, আর জেড অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে ইউনিট ভেক্টরসগুলো তো তোমরা জানো নিশ্চয়ই ইতিমধ্যে, যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হয়। তাহলে আর ভেক্টরকে অলওয়েজ লিখতে পাওয়া যাবে, মানে আর ভেক্টর যেটাই অ্যাকচুয়ালি আর ভেক্টর টি, সেটাকে লিখতে পাওয়া যাবে একটা ফাংশন অফ টি আই ক্যাপ প্লাস আরেকটা ফাংশন অফ টি জে ক্যাপ প্লাস আরেকটা ফাংশন অফ টি কে ক্যাপ। দেখা যাবে না? তাহলে আর ভেক্টরকে অলওয়েজ তুমি এই ফর্মে লিখে ফেলতে পারবে। দ্যাট মিনস এটাও হচ্ছে সেই একই কার্ভের ইকুয়েশন, এটা মনে রাখবে। যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক।
ধরা যাক আর ভেক্টরটা হলো 2t² - 1 i ক্যাপ প্লাস 6t² বা t কিউব করে দিই জে ক্যাপ মাইনাস 9t কে ক্যাপ। তাহলে তুমি যদি ডি আর ভেক্টর ডিটি করতে চাও, যেটাকে আবার আর ভেক্টর ডট, মাথায় একটা ডট দিয়েও লেখা হয়, তাহলে আর ভেক্টর ডট মানে হলো ডি আর ভেক্টর ডিটি। কিভাবে করবে না, এর ডেরিভেটিভ করবে। তাহলে এর ডেরিভেটিভ কত, টি স্কোয়ার ডেরিভেটিভ হওয়া 2t, মানে এটা হলো 4t i ক্যাপ প্লাস এর ডেরিভেটিভ করবে, এটা কত হয় 3t², 3 মানে 18t² j ক্যাপ মাইনাস 9t, টি এর ডেরিভেটিভ কত হয় 1 মানে 9k ক্যাপ। তাহলে এই হলো ডি আর ভেক্টর ডিটি। আর ভেক্টর ডাবল ডট এর মানে হলো d2 আর ভেক্টর dt2। এটা মানে এটা কি, এর আবার ডেরিভেটিভ। তাহলে 4t এর ডেরিভেটিভ কত 4i ক্যাপ, এটা মানে কত 36t j ক্যাপ, আর 9 এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাচ্ছে, ফলে এটা থাকছে না, মানে d2 আর ভেক্টর dt2 হচ্ছে এত। এইভাবে তুমি যদি তারপরে ডেরিভেটিভও করতে চাও করতে পারো। মনে রাখবে যখন টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হয় তাহলে ডট ডাবল ডট ইউজ হয় টি এর রেসপেক্টে হলেই, আর ইউজুয়ালি ফিজিক্সের ক্ষেত্রে টিটা টাইম হলেই ডট ডাবল ডটগুলো ইউজ হয়, যাতে এত বড় কথা লিখতে না হয়। এই হলো সোজা কথা, বুঝতে পেরেছো? তাহলে এই হলো কার্ভ, এই হলো ভেক্টর ফাংশন এর মানে। এবার আমরা একটুখানি মেকানিক্সে চলে আসি। দেখো, এমন তো হতে পারে যে একটা পার্টিকেল এমনভাবে যে পাথটা ডিসক্রাইব করলো সেটাই হচ্ছে এইটা বা একটু লম্বা করে দাও এইরকম, ঠিক আছে? তাহলেও যে কোনো ইনস্ট্যান্ট টিতে পার্টিকেলের পজিশন ভেক্টর আর ভেক্টরটা কি হয়ে যাবে, সেই টাইমের ফাংশন হয়ে যাবে। ফলত এতক্ষণ যা আলোচনা করলাম সব আলোচনাই একই থেকে যাচ্ছে, শুধুমাত্র টিটা তখন ইন্ডিকেট করছে টাইমকে। বুঝতে পেরেছ? তাহলে ডি আর ভেক্টর ডিটি আসলে তাহলে কি হয়ে গেল, টি টাইমে ভেলোসিটি বা ভেলোসিটি ভেক্টর। আর আর ভেক্টর ডাবল ডট বা d2 আর ভেক্টর dt2, এখানে আর ভেক্টর হবে, d2 আর ভেক্টর dt2টা কি হয়ে যাবে, টি টাইমে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। এবার একটা কথা বলে রাখছি, সেটা একটুখানি মনে রেখো, যে এই যে ডি আর ভেক্টর ডিটি অর্থাৎ ভেলোসিটি, তার ডিরেকশনটা মানে তার ডিরেকশনটা কোন দিকে হয়, মানে আমরা কি চাই, লাইন অফ সাপোর্ট এবং অ্যারো কোন দিকে হয়। ম্যাগনিচিউডটা তো এখান থেকেই বুঝতে পারছো, ম্যাগনিচিউড কত হবে, √of এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস প্লাস এটা স্কোয়ার, তাই তো? ম্যাগনিচিউড তো আমরা জানি, এটা খুব বড় কথা না। লাইন অফ সাপোর্টটা হলো যে ধরা যাক এই যে কার্ভটা নিলে, এই কার্ভে ধরা যাক পয়েন্টটা যদি এটা হয়, তাহলে এই পয়েন্টের কাছাকাছি যে কার্ভটা, খুবই ছোট্ট একটা কার্ভের অংশ যদি নাও, ওইটাকে আমি ভেবে নিতে পারি যে একটা প্লেনে লাই করছে। তো ধরা যাক ওইটাকেই, মানে পয়েন্টটা ছিল এইটা, আর কাছাকাছি কার্ভকে আমরা প্রচণ্ড বেশি জুম করে দিচ্ছি, তাহলে এই হলো পয়েন্ট। তাহলে এই কার্ভে এই যে ট্যানজেন্টটা হলো, ঠিক আছে, এই ট্যানজেন্টটাই হচ্ছে তার লাইন অফ সাপোর্ট। তাহলে ডি আর ভেক্টর ডিটি এই লাইন অফ সাপোর্টটা হচ্ছে অলওয়েজ এই কার্ভের ওই পয়েন্টে ট্যানজেন্ট। মনে রাখবে, মানে এর যে নেবারহুডে যে কার্ভটা আছে আর এই ট্যানজেন্টটা আছে, সব একটা প্লেনেই আছে, যেটাকে আমরা এখানে প্লেন মানে অন দ্য প্লেন অফ দ্য বোর্ড এঁকেছি। যে কোনো একটা পয়েন্ট নাও, ধরা যাক এই পয়েন্টে ট্যানজেন্ট, তাহলে এই পয়েন্টকে এর মাঝখানে রেখে খুব ছোট্ট একটা কার্ভের অংশ তুমি নিতে পারো, যেটা একটা প্লেনে আছে। তাহলে ওই প্লেনে থাকা অবস্থাতেই ওটাই ভাবো এই জিনিসটা, আর এই পয়েন্টের ট্যানজেন্টটা অলওয়েজ কি, মানে ভেলোসিটি তাহলে কি হয়, অলওয়েজ ট্যানজেন্সিয়ালি হয়। তাহলে এক কথায় বলছি,
যে ভেলোসিটি অলওয়েজ ট্যানজেন্সিয়াল হয়, এই কথাটা ভুলে যাবে না। ভেলোসিটি ইজ অলওয়েজ ট্যানজেন্সিয়াল। দু একটা কথা আরও একটু জেনে নিলে ভালো, এটা মনে রেখো, সব কিছু প্রুফ করছি না, মনে রেখো যে যদি আর ভেক্টর টি একটা কনস্ট্যান্ট ভেক্টর ফাংশন হয়, মানে এটা যদি কনস্ট্যান্ট ভেক্টর ফাংশন হয়, মানে টি ভ্যারি করলেও আর ভেক্টর ভ্যারি করছে না, তাহলে ডি আর ভেক্টর ডিটি জিরো হয়। জিরো হয় মানে জিরো ভেক্টর হয়। আর যদি তুমি কোথাও দেখো যে ডিআর ভেক্টর ডিটি জিরো হয়েছে, তাহলে তুমি বলে ফেলতে পারো যে আর ভেক্টরটা হলো একটা কনস্ট্যান্ট ভেক্টর ফাংশন। আর আরেকটা কথা শোনো, আর ভেক্টর টি হলো এমন একটা ভেক্টর ফাংশন যার ম্যাগনিটিউড হচ্ছে কনস্ট্যান্ট, যার ম্যাগনিটিউডটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা প্রমাণ করে ফেলা যায়, প্রমাণ তোমাদের কিছু করতে হবে না, যে আর ভেক্টর ডট ডিআর ভেক্টর ডিটি জিরো হয়। বুঝতে পেরেছো? আর ভেক্টর ডট ডিআর ভেক্টর ডিটি জিরো হয় যদি তুমি এটা জেনে থাকো যে আর ভেক্টর টি হলো এমন একটা ভেক্টর ফাংশন যার ম্যাগনিটিউডটা হচ্ছে কনস্ট্যান্ট। আর যদি তুমি দেখো যে আর ভেক্টর টি হলো এমন একটা ভেক্টর ফাংশন যে ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে, তাহলেও তোমরা বলে ফেলতে পারবে যে আর ভেক্টর টি হলো এমন একটা ভেক্টর ফাংশন যার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? এবার আরেকটা কথা শোনো, যদি আর ভেক্টরটি এমন একটা ভেক্টর ফাংশন হয় যার ডিরেকশনটা হলো কনস্ট্যান্ট, ডিরেকশনটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আর ভেক্টর ক্রস ডিআর ভেক্টর ডিটি ইকুয়াল টু জিরো ভেক্টর হয়। আর যদি তুমি দেখো যে আর ভেক্টরটি হলো এমন একটা ভেক্টর ফাংশন যে ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারো যে আর ভেক্টরটি হলো এমন একটা ভেক্টর ফাংশন যার ডিরেকশনটা চেঞ্জ করে না, একই থেকে যায়, মানে কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? তাহলে আবার বলে রাখছি, ডিআর ভেক্টর ডিটি অলওয়েজ টি টাইমে ভেলোসিটিকে ইন্ডিকেট করে এবং তার ডিরেকশনটা অলওয়েজ হয় ট্যানজেন্সিয়াল হয় ডিরেকশনটা, প্রথম কথা। আর ভেক্টর টি যদি একটা ভেক্টর ফাংশন হয় যেটা কনস্ট্যান্ট, কখন একটা ভেক্টর ফাংশনকে কনস্ট্যান্ট বলা যেতে পারে? যখন ম্যাগনিটিউডেও কনস্ট্যান্ট, ডিরেকশনেও কনস্ট্যান্ট, তখন কি হয়ে যায়? ডিআর ভেক্টর ডিটি জিরো হয়। জিরো হয় মানে জিরো ভেক্টর হয়। আর ডিআর ভেক্টর ডিটি যদি জিরো ভেক্টর হয়, তাহলে ভেক্টর ফাংশনটাও হবে কনস্ট্যান্ট ভেক্টর ফাংশন। আর যদি তুমি দেখো যে একটা ভেক্টর ফাংশনটা এমন যার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, তাহলে আর ভেক্টর ডট ডিআর ভেক্টর ডিটি জিরো হয়, মানে আর ভেক্টরের সঙ্গে ডিআর ভেক্টর ডিটির ডট প্রোডাক্টটা জিরো হয়। বুঝতে পেরেছো? আর যদি তুমি দেখো যে আর ভেক্টর টি হলো এমন একটা ভেক্টর ফাংশন এখানে আর ভেক্টর ডট ডিআর ভেক্টর ডিটি জিরো বেরিয়েছে, তাহলে তোমরা বলে ফেলতে পারবে যে আর ভেক্টর টি হলো এমন একটা ভেক্টর ফাংশন যার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, ডিরেকশন কনস্ট্যান্ট না কিন্তু ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট। আর যদি তুমি দেখো যে আর ভেক্টর টি এমন একটা ভেক্টর ফাংশন যার ডিরেকশনটা কনস্ট্যান্ট, তাহলে আর ভেক্টর ক্রস ডিআর ভেক্টর ডিটি হবে জিরো ভেক্টর। আর যদি আর ভেক্টরটি এমন একটা ভেক্টর ফাংশন দেখো যেখানে আর ভেক্টর ক্রস ডিআর ভেক্টর ডিটি জিরো ভেক্টর বেরিয়েছে, তাহলে তোমরা বলে ফেলতে পারবে যে আর ভেক্টরটি হলো এমন একটা ভেক্টর ফাংশন যার ডিরেকশনটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে যেটা চেঞ্জ করে না। একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পলটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে এই এখন। প্রশ্নটা কি বলছে যে একটা পার্টিকেল এমনভাবে মুভ করছে
যে টি টাইমে পার্টিকেলের পজিশন ভেক্টরটা হলো এই, আর ভেক্টরটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 10t j ক্যাপ প্লাস 20t স্কোয়ার্ড কে ক্যাপ। জানতে চাইছি কি কি? ডিসপ্লেসমেন্ট ইন ডিউরিং ফার্স্ট 5 সেকেন্ড। তো ডিসপ্লেসমেন্ট ডিউরিং ফার্স্ট 5 সেকেন্ড কি হবে? আর at 5 সেকেন্ড মানে আর ভেক্টর at 5 সেকেন্ড মাইনাস আর ভেক্টর at 0 সেকেন্ড। ঠিক, এটাই হলো ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্য ফার্স্ট 5 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 5 সেকেন্ডের মানেটা কি? টি এর জায়গায় যেখানে জায়গায় টি আছে ওখানে 5 বসিয়ে দাও। তাহলে 5i ক্যাপ প্লাস এটা হলো 20j ক্যাপ আর 5 মানে 25 মানে 500 হয়ে গেল, তাই তো? 500k ক্যাপ মাইনাস এবার যেখানে যেখানে জিরো টি আছে যেখানে 0 বসিয়ে দাও। তাহলে এটা 5i ক্যাপ হলো, এটাও 0 হলো, এটাও 0 হলো, মানে এই মানে কত হয়ে গেল? 20j ক্যাপ প্লাস 500k ক্যাপ। এই হলো তোমার ডিসপ্লেসমেন্ট ডিউরিং ফার্স্ট 5 সেকেন্ড। এবার ভেলোসিটি 10 সেকেন্ডে জানতে চাইছে অ্যাট টি ইকুয়াল টু 10 সেকেন্ড, অ্যাক্সেলারেশনও জানতে চাইছে অ্যাট টি ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে ভেলোসিটি আমি জানি ডিআর ভেক্টর ডিটি করতে হবে, অ্যাক্সেলারেশন মানে d2 আর ভেক্টর dt2 করতে হবে। তাকে করে ফেলি, dr ভেক্টর dt এটা কত হবে? এটা তো 0 হয়ে গেল, এটা হয়ে গেল 10j ক্যাপ আর এটা হয়ে গেল 40t k ক্যাপ। d2r ভেক্টরটা আগে বাড়ি করে নিই, d2r ভেক্টর dt2 এটা 0 হয়ে গেল মানে 40k ক্যাপ। তাহলে দেখো অ্যাক্সেলারেশনটা আর টাইমের উপর ডিপেন্ডই করছে না, অলওয়েজ 40k ক্যাপ। মানে ঠিক করে বললে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল হচ্ছে জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে হলো 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, আর অন্য কোনো ডিরেকশনে নেই। মানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন। এনিওয়ে আমাদের জানতে চাইছিল 10 সেকেন্ডে, তো 10 সেকেন্ডও সেই 40k ক্যাপই হবে। আর তাহলে d2r ভেক্টর ডিটি ডি মানে ভেলোসিটি, therefore velocity at t equal to 10 সেকেন্ড is কত হয়ে যাচ্ছে এখানে বলো? 10 সেকেন্ড, এটা তো আর চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে মানে 400 হয়ে যাবে। তাহলে 400k ক্যাপ। এই হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 10 সেকেন্ড। আর অ্যাক্সেলারেশন নিজে লিখে নেবে, তাহলে অ্যাক্সেলারেশন অ্যাট টি ইকুয়াল টু 10 সেকেন্ড ইজ 40k ক্যাপ। আর আরটা জানতে চাইছিল অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং ফার্স্ট 5 সেকেন্ড, তো সেটা তো আমরা জানি, ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্য ফার্স্ট 5 সেকেন্ড ডিভাইডেড বাই 5, তাহলেই হয়ে গেল। পরের প্রশ্ন নেওয়া যাক। পরের প্রশ্নে বলছে যে টি টাইমে পজিশন অফ দ্য পার্টিকেল ইজ গিভেন বাই দিস, মানে আর ভেক্টরটা হলো পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি, সে আর ভেক্টর বলে দিচ্ছে এই। তাহলে 2 সেকেন্ডে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন বার করতে বলছে। তো এটা খুবই সোজা, ডিআর ভেক্টর ডিটি তো আমাদের করে ফেলতেই হবে। ডিআর ভেক্টর ডিটি হলো 3i ক্যাপ মাইনাস 4t j ক্যাপ, এটা তো থাকছে না কারণ 4 এর ডেরিভেটিভ 0। আর d2r ভেক্টর dt2 এটা কত হয়ে যাচ্ছে? এটাও 0,
-4 j cap। তাহলে therefore velocity at t equal to 2 second is এটাই, মানে 3 I cap minus 4 t j cap t equal to 2। তাহলে এটা হয়ে গেল কত, 3 I cap minus 8 t j cap। তাহলে এই হচ্ছে ভেলোসিটি, এত, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। এর মানেটা কি, যে প্রথমত ভেলোসিটি দেখো 2 সেকেন্ডে যদি খেয়াল করো, তাহলে ভেলোসিটির কোনো জেড অ্যাক্সিসের অ্যালঙ্গে কোনো কম্পোনেন্ট নেই। এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে কম্পোনেন্টটা হলো কি করে 8 ভেলোসিটি এর 2 সেকেন্ড, তো এই তো 2 বছর তো 8 j ক্যাপ হলো না। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ভেলোসিটি 2 সেকেন্ডে কেমন না, তার এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে কম্পোনেন্ট হলো 3 মিটার পার সেকেন্ড, যে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে ভেলোসিটির কম্পোনেন্ট হলো -8 মিটার পার সেকেন্ড, আর জেড অ্যাক্সিসের অ্যালংয়ে ভেলোসিটির কোনো কম্পোনেন্ট নেই। মানে ভেলোসিটি পুরো জিনিসটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে লাই করছে, জেড অ্যাক্সিসের অ্যালংয়ে তার কোনো কম্পোনেন্ট নেই, ঠিক আছে। আর অ্যাক্সেলারেশনটা, তাহলে অ্যাক্সেলারেশন at t equal to 2 সেকেন্ড, 2 সেকেন্ড হোক যে কোনো সেকেন্ডই হোক, দেখা যাচ্ছে -4 j ক্যাপই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে 2 সেকেন্ডে, এমনকি এখান থেকে দেখে বলা যাচ্ছে যে কোনো টাইমেই অ্যাক্সেলারেশনের এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে কোনো কম্পোনেন্ট নেই, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে কম্পোনেন্ট হলো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, আর জেড অ্যাক্সিসের অ্যালংয়েও অ্যাক্সেলারেশনের কোনো কম্পোনেন্ট নেই। এই হচ্ছে এই ধরনের যে সমস্যা আমরা পাচ্ছি, সম্মুখীন হচ্ছি, তার মানে। পরের প্রশ্নটা চলো দেখো। এখানে কি বলছে, একটা পার্টিকেলের এমন একটা অবস্থা বলছে যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 5I ক্যাপ প্লাস 7 j ক্যাপ, আর ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর অ্যাক্সেলারেশন, এটা মনে রাখবে, ভেলোসিটি কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি, আর পুরো থ্রু আউট হচ্ছে অ্যাক্সেলারেশন হলো 0.3I ক্যাপ প্লাস 0.6 j ক্যাপ, আর ইউনিটটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। তো ভেলোসিটি 10 সেকেন্ডে বার করতে বলছে, তখন এটা মানে কি অ্যাক্সেলারেশন থাকবে, তাহলে ভেলোসিটি কি হবে, চেঞ্জ হতে থাকবে। তো 10 সেকেন্ডে গিয়ে ভেলোসিটি কি হবে, তো একটু আই ক্যাপের দিক থেকে তাকাও, মানে আই ক্যাপের অ্যালংয়ে, মানে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে তাকাও। তখন পজিটিভ রেখে তাহলে ওর ইউএক্স, মানে ইউএক্স ইনিশিয়ালি UX0, মানে ইনিশিয়ালি UX0টা কত, 5 মিটার পার সেকেন্ড, ঠিক। অ্যাক্সেলারেশন কত, মানে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, ঠিক আছে। আর ভেলোসিটি আর 10 সেকেন্ড বার করতে বলছে, তাহলে আমরা জানি যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেহেতু অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, তাহলে v ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করা যাবে। তাহলে এর মানে হলো যে ভেলোসিটি অ্যাট এক্স অ্যাট 10 সেকেন্ড, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, টি মানে কত, 10, মানে এত কত হয়ে গেল, এটাও হয়ে গেল তোমার 3, মানে 8, তাহলে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু হলো এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে, কিন্তু তো ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে করা যাক। তাহলে এটা Vx10, তাহলে Vx10টা 8 মিটার পার সেকেন্ড বেরিয়েছে। এবার ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে কাণ্ড কারখানা দেখো, তাহলে ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে কাণ্ড কারখানা হলো যে ইউ ওয়াই অ্যাট 0 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন
হচ্ছে ওয়াই অ্যাক্সিসে অ্যালং এ হলো 0.6, তাহলে সেই কনস্ট্যান্টই থাকলো। তাহলে এখানেও ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে ভি ওয়াই অ্যাট 10 সেকেন্ড ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ মানে 7 প্লাস এটি মানে 0 ইন্টু 6, টি মানে হচ্ছে 10, তাহলে হলো 7 প্লাস 6 মানে 13 মিটার পার সেকেন্ড। তাহলে therefore velocity at t সেকেন্ড বা আফটার t সেকেন্ড একই কথা, এটা ইকুয়াল টু কত হয়ে গেল 8 i ক্যাপ প্লাস 13 j ক্যাপ এত মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের ভেলোসিটি। পরের যে প্রশ্নটা দেখছো নিজেরাই আশা করি করতে পারবে। আমরা বলেছিলাম এই যদি পাথ হয় একটা পার্টিকেলের, তাহলে যে কোনো পয়েন্টের ভেলোসিটি ওই পয়েন্টে ট্যানজেন্টের অ্যালঙ্গে হয়, কিন্তু অ্যাক্সেলারেশন নিয়ে কোনো কথা বললিনি। প্রথমত এই কথাটা একদম মাথায় ঢুকিয়ে রেখে দাও যে অ্যাক্সেলারেশন যে ট্যানজেন্সিয়াল হবে তার কোনো মানে নেই, ভেলোসিটি অলওয়েজ ট্যানজেন্সিয়াল হয়। এবং এই কথাটাকে আমরা কীভাবে বলেছিলাম যে পয়েন্টে তুমি ভেলোসিটিরটা জানতে চাও ওই পয়েন্টে এই কার্ভের একটা নেবারহুড নিয়ে নাও, এবং সেটাকে আমরা অলওয়েজ ভেবে নিতে পারি যে একটা প্লেনে লাই করছে। তো ধরা যাক এই প্লেনে লাই করছে, আর এই হলো পয়েন্ট, এটা একটু জুম করা আছে। হ্যাঁ, তো এনিওয়ে এই প্লেন যেটা আছে সেটার একটা নাম আছে আবার, অসকুলেটিং প্লেন। যাক গিয়ে অতটা না জানলেও চলবে। তাহলে যদি পার্টিকেলটা এখান থেকে এদিকে যায়, তাহলে এই হলো তোমার ভেলোসিটির ডিরেকশনটা ট্যানজেন্টের অ্যালঙ্গে। আর আমরা আরেকটা ডিরেকশন আমরা এখানে ইন্ট্রোডিউস করছি, সেটা হলো এই ডিরেকশন। তো এটা যদি ট্যানজেন্ট ডিরেকশন বলা হয়, এটা একটা নর্মাল ডিরেকশন বলবো বা প্রিন্সিপাল নর্মাল বলবো, ঠিক আছে। এই অ্যালঙ্গে ধরলাম ইউনিট মানে ইউনিট ভেক্টর হলো টি ক্যাপ এই অ্যালঙ্গে, আর এই অ্যালঙ্গে হচ্ছে এন ক্যাপ। বুঝতে পেরেছো? আচ্ছা, এই এন ক্যাপের অ্যারোটা এদিকে দিলাম কেন, এদিক থেকে এদিকে দিলাম না কেন? তো যেদিকে কার্ভটা বেন্ড হচ্ছে সেদিকে দেবে। তাহলে এন ক্যাপ, তো টি ক্যাপকে আমরা এমনি বলে থাকি ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, আর এন ক্যাপকে বলে থাকি ইউনিট প্রিন্সিপাল নর্মাল। মনে রাখবে আরেকটা নর্মাল আছে, এটা এই অ্যালঙ্গে যেটা প্লেনের বাইরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওটাকে এমনিতে বলা হয় বাই নর্মাল, সেটা আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। তো অ্যাক্সেলারেশন নিয়ে একটা কথা একদম বলে ফেলা যায়, যেটা প্রুফ করে ফেলা যেতে পারে, প্রুফটা আমরা এখানে না করলেও চলবে, যে অ্যাক্সেলারেশন এই পার্টিকুলার অ্যাক্সেলারেশন এই প্লেনেই থাকবে। মানে এখন যে প্লেন অফ দ্য বোর্ড এঁকেছি, যেটাকে আমরা একটা অসকুলেটিং প্লেনও বলছিলাম, এই অসকুলেটিং প্লেন বা প্লেন অফ দ্য বোর্ডেই থাকবে। অ্যাক্সেলারেশনটা কখনো এইরকম অ্যারোটা এদিকে বাইরে বেরিয়ে যেতে পারবে না, এই পয়েন্টে এই প্লেনেই থাকবে, ঠিক আছে। অর্থাৎ এরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, যেরকমই হতে পারে, কিন্তু এই প্লেনে থাকবে। তাহলে, এবং সেটা তো আমরা জানি কত হয়, সেটা তো হচ্ছে d2r ভেক্টর dt2 হয়। এবার এই যে অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট তুমি এই অ্যালঙ্গেও জানতে চাইছো, এই অ্যালঙ্গেও জানতে চাইছো, জেনে নেওয়াটা একটু ভালো। তো এই অ্যালঙ্গে যে কম্পোনেন্ট সেটাকে বলবো অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট অ্যালং দ্য ট্যানজেন্সিয়াল ডিরেকশন, আর অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট যদি আমি এদিকে নিতে চাই তো সেটাকে বলবো অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট অ্যালং দ্য নর্মাল ডিরেকশন বা অ্যালং দ্য প্রিন্সিপাল নর্মাল বা অ্যালং দ্য প্রিন্সিপাল নর্মাল ডিরেকশন।
এখন এগুলো কত হয়, টি এর টি ক্যাপের অ্যালংয়ে কত হয় এটা প্রজেকশন থেকেই বেরিয়ে যায়। আচ্ছা, আর এমনিতে ভি ভেক্টর মানেটা কি? ভি ভেক্টর হচ্ছে ডিআর ভেক্টর ডিটি, এবং এই ডিরেকশনটা আমরা জানি অলওয়েজ এই অ্যালংয়েই হয়। ভি ভেক্টরের ডিরেকশন আর টি ক্যাপের ডিরেকশন সেম, শুধু ম্যাগনিচিউডের তফাৎ। তো এ ভেক্টরের কম্পোনেন্ট এই অ্যালং আর এই অ্যালংয়ে তুমি লিখতে চাও, তাহলে এ ভেক্টরকে অলওয়েজ তুমি লিখতে পারবে এই অ্যালংয়ে যেটা হয় সেটা হচ্ছে এ ভেক্টর ডট ভি ভেক্টর বাই মড বি ভেক্টর স্কোয়ার ভি ভেক্টর। এটা হচ্ছে এই অ্যালংয়ে হলো। আর এই অ্যালংয়ে কত হয় সেটা আমি এখানে লিখে দিচ্ছি, এ ভেক্টর ক্রস ভি ভেক্টর বাই মড বি ভেক্টর। এখানে কিন্তু স্কোয়ার না, এই। তাহলে এইটা কি? এটা হচ্ছে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট of the acceleration. আর এইটা কি? এটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট of acceleration. মনে রাখবে অনেক সময় কম্পোনেন্ট যদি পরীক্ষা থাকে তো অনেক সময় স্কেলারলি ব্যাপারটা, মানে স্কেলারলি অনেক সময় জানতে চায়, তো তখন যা বেরোলো তার মড করে দেবে। তো খেয়াল রাখো, এর মড যদি করি তাহলে এখানে তো মড বি ভেক্টর হলো, এর মড হলো এর মড বি ভেক্টরের স্কোয়ার, এখানে মড বি ভেক্টর একটা মড বি ভেক্টর কেটে গেল। তো স্কেলারলি বললে ট্যানজেন্টের অ্যালংয়ে কম্পোনেন্টটা হলো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি ভেক্টর, আর নর্মাল অ্যালংয়ে হলো মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড বি ভেক্টর। তো আমি ভেক্টর করে লিখে দিয়েছি, কারণ ভেক্টর করে লিখলেই তো পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে থাকে। তাহলে এটা খেয়াল রাখবে যে ভেলোসিটি অলওয়েজ ট্যানজেন্সিয়াল হয়, এটা প্রুফ করে ফেলা যায়, আর অ্যাক্সেলারেশন অলওয়েজ এই প্লেনেই থাকে। ঠিক আছে, এই প্লেনটা বলতে কোন প্লেন বললাম বলতো? আমরা পার্টিকেলের পজিশনটা নিয়েছিলাম পি পয়েন্টে, তাহলে পি পয়েন্টে একটা খুব ছোট্ট কার্ভের পোর্শন নাও, এত ছোট নাও যাতে ওই কার্ভের পোর্শনটা একটা প্লেনে থাকে। সেটা সব সময় সম্ভব। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে সেই শার্পটা হচ্ছে বড় বিটকেল। ঠিক আছে, ওটা নিয়ে এখন অত ভাবার কিছু নেই। যে কোনো পয়েন্ট, কার্ভের যে কোনো পয়েন্টই নাও না কেন, তুমি এমনি করেও দেখতে পারো, যে কোনো একটা কার্ভ এমনি ভাবো তার দিয়ে তৈরি করো, যে কোনো পয়েন্ট নাও, ছোট্ট একটা নেবার, তুমি একটু প্লাস দিকে নাও, খুব ছোট্ট, দেখবে একটা প্লেনে লাই করে যাচ্ছে। ছোট মানে কত ছোট? যত ছোট তুমি মনে করছো তার থেকেও ছোট তুমি কাটতে পারো। তাহলে অলওয়েজ পি পয়েন্টের নেবারহুডে যে কার্ভের পোর্শনটা আছে সেটা একটা প্লেনে থাকে। ওই প্লেন, ওই কার্ভটাকে এখানে এঁকেছি, তাহলে এই কার্ভটা এই প্লেনকে ডিটারমাইন করে দিল। এমনি এই কার্ভটারই নাম হলো অস্কুলেটিং প্লেন, যেটা আমরা এখানে কি বলা হয়? অস্কুলেটিং প্লেন, যাতে একটু অস্কুলেটিং প্লেন। তাহলে ট্যান অ্যাক্সেলারেশন ভেক্টরটা বা অ্যাক্সেলারেশন অলওয়েজ অস্কুলেটিং প্লেনে থাকে, বা এখানে বললে এই প্লেন অফ দ্য বোর্ডে থাকে, এবং তার কম্পোনেন্টস অ্যালং দ্য ট্যানজেন্সিয়াল ডিরেকশন অ্যান্ড অ্যালং দ্য নর্মাল ডিরেকশন কত হয় সেটা এই হয়। এটা মনে রাখবে।